He, Lisa, are you free tonight? I can pay you for the night. কত দিবেন? স্যার, maybe 50K per night. ওকে, স্যার। কোথায় আসতে হবে মেসেজ করে দিবেন। চলে আসব। লিজা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রাহাত মানে ওর বসের রুম থেকে বেরিয়ে এলো। এই প্রথমবার এমন একটা বিশ্রী কাজ করতে যাচ্ছে মেয়েটা। প্রথম অভিজ্ঞতা। তাই শক্ত থাকতে চেষ্টা করছে মেয়েটা। এখন টাকার যে বড্ড প্রয়োজন ওর। রাহাতও মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কাকে কাকে কয়েকটা মেসেজ করল। ফিরতি মেসেজ দেখে ঠোঁটের কোণে তারও এক চিলতে হাসি ফুটে উঠল। লিজাকেও একটা মেসেজ করে ফার্মহাউসের ঠিকানা দিয়ে চেয়ারে বসে গা এলিয়ে দিল। রাতের চিন্তায় বিভোর হয়ে পড়ল আবার। রাতে রাহাত ফার্মহাউসে ওয়েট করছে লিজার জন্য। মেয়েটা এত দেরি করছে কেন? ঠিকানাটা খুঁজে পাচ্ছে না নাকি? কল করবে? ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল। আর রাহাতের ঠোঁটের কোণে হাসি ফুটল। বাঁকা হাসি ফুটিয়ে রেখেই দরজাটা খুলে দিল। লিজা ফার্মহাউসে ঢুকল। মুখটা ভয়েই শুকিয়ে গেছে। কি করছে ভুল কি ঠিক কিছুই সারাদিন মাথায় আসেনি। এই শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে কাজটা না করলেও হতো। দিহান কথাটা জানলে কি করবে? কাজটা না করলে মা আর ভাইকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে কথাটা মাথায় আসতেই জোর করে একটা হাসি মুখে আনল। হ্যালো স্যার। হেই লিজা, বাড়ি খুঁজে পেতে দেরি করে ফেলেছ? সরি স্যার, আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। বাহ, এলেও দেরিতে আবার যাবেও জলদি? নার্ভাস? Want some drinks? No sir thanks. Then let's get started. তাড়াতাড়ি শুরু করা দরকার। কথাটা শুনে একটু কেঁপে উঠে রাহাতের মুখের দিকে তাকালো। 5 ফিট 10 ইঞ্চি লম্বা মানুষটার মুখটা দেখলে মনে হয় এই মানুষটা কোনো দিন কোনো অন্যায় করতেই পারে না। মুখের খোঁচা দাড়ি যেন অন্যরকম একটা বিশেষত্ব এনে দিয়েছি মুখে। চুলগুলো এতটা পারফেক্ট করে আঁচড়ানো যে বাতাসে এলোমেলো হচ্ছেই না। সাদা শার্টটার হাতা কনুই থেকে ফোল্ড করা। গলার টাইটা টেনে খুলতে খুলতে এগিয়ে আসছে লিজার সামনে। লিজা চোখ বুজে দাঁড়িয়ে রইল। যেভাবেই হোক কাজটা ওর করতেই হবে। একটু পর লিজা কোমরে রাহাতের হাতের স্পর্শ পেল। ডান হাতে কোমর পেঁচিয়ে ধরেছে। আর বাম হাতে লিজার চোখের সামনে তুড়ি বাজালো দুবার। হ্যালো ম্যাডাম। এভাবে চোখমুখ খিচে দাঁড়িয়ে থাকলে চলবে? তোমার না তাড়া আছে? শো মি সামথিং ডিফারেন্ট ইউ নো। লিজা চোখ খুলতেই দেখল লোকটার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে আছে। রাহাত হালকা করে টেনে খাটে ধাক্কা দিয়ে ফেলল। লিজা নরম ফোমের বিছানায় গা এলিয়ে দিয়ে টের পেল মানুষ নামের জানোয়ারটা এগিয়ে আসছে ওর দিকে। আর কতটা সময় বাকি? কখন শেষ হবে এই বাজে স্বপ্নটার? লিজা আবার চোখ বুজে শুয়ে রইল। রাহাতের খাটের কাছে আসা টের পাচ্ছে। কোট, টাই, শার্ট এসবের ছুঁড়ে ফেলার খসখসে শব্দগুলোও টের পাচ্ছে লিজা। রাহাত সামনে বাড়বে ঠিক সেই মুহূর্তেই লিজার মোবাইলটা যেন সর্বশক্তি দিয়ে বেজে উঠল। লিজা রাহাত দুজনেই চমকে উঠল। রিসিভ করো। ইয়াপ। হ্যালো দিহান। আরে না, আমি বসের সাথে আছি। কাজ পড়ে গেছে একটু। এই না, নিতে আসতে হবে না। আমি পারবো চলে আসতে। না না। আরে স্যার প্রচণ্ড ভালো মানুষ। হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। কাজ করছি তো। রাখো। বাই। লিজার কথাগুলো শুনে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে রাহাত।
হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান কথাটা বলার সময় বিদ্রূপের হাসি ফুটে উঠেছিল মেয়েটার ঠোঁটের কোণে। সাজ বলতে কেবল চোখের কালো কাজলটা। মায়াবী কালো কাজলে টানা চোখ দুটো কারো কথা মনে করাচ্ছে রাহাতকে। তার মায়াবতীর চোখগুলোও তো এরকমই মায়া জড়ানো। আজও তো তার সেই মায়াবতীর চোখের গভীরতা মাপার কথা ছিল। মায়াবতীটাও তো অপর প্রান্তে ভীত ছেলেটার মতো উৎকণ্ঠা নিয়ে ওর জন্য রাত জেগে বসে থাকে প্রতিদিন। ওর চোখে সেই মাটা তো আজও আছে। তবে কেন অন্য কারো দেহের ঘ্রাণ নিতে ছুটে এসেছে সে? স্যার, সরি, উই ক্যান স্টার্ট নাও। জাস্ট গেট আউট লিজা। হোয়াট? আই সেড গেট আউট। পারলে ছেলেটার কাছে ফেরত যাও। আর হ্যাঁ, টাকার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না। তোমার অ্যাকাউন্টে কালই টাকা পৌঁছে যাবে। নাও লিভ। স্যার, কেউ ভালোবাসলে তাকে ধোঁকা দেয়া উচিত নয় লিজা। ভয় পেও না, এই ব্যাপারটা তোমার আমার মাঝেই থাকবে। চাকরিটা ছাড়তে চাইলে অবশ্য। না স্যার, ওকে যাও এখন। আমি বাসায় ফিরব। আমার মায়াবতীটা অপেক্ষা করছে। তুমি ফিরে যাও লিজা। যত বড়ই সমস্যা হোক না কেন নিজের সম্মানটা অনেক বেশি দামি। কথাটা মাথায় রেখো। লিজা কোনো মতে ব্যাগটা হাতে তুলেই ছুটে বেরিয়ে গেল। আর রাহাতও শার্ট আর কোটটাই হাতে তুলে পড়তে পড়তেই ছুটল। যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা আছে কিনা রাহাতের জানা নেই। তবু নিজের সবটা দিয়ে চেষ্টা করবে নিজেকে বদলানোর, অন্তত তার মায়াবতীটার জন্য। আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছল রাহাত। বেশ অনেক রাতি হয়েছে। 1টা বাজছে সম্ভবত। রুমে এসে মায়াকে খুঁজল রাহাত। রুমে নেই মেয়েটা। ওয়াশরুম, বারান্দা, ছাদ সব জায়গায় খুঁজে এলো। কোথাও নেই। গেল কোথায় মেয়েটা? ক্লান্ত হয়ে খাটে বসে পড়তেই বেডসাইড টেবিলে একটা ভাঁজ করা কাগজ পেপার ওয়েট দিয়ে চাপা দেয়া দেখে ওটা হাতে নিল। মায়ার হাতের লেখা। রাহাত, তুমি যখন চিঠিটা পাবে তখন শুধু এই বাসা থেকে না, তোমার জীবন থেকেও আমি বহু দূরে চলে গেছি। বহু আগেই চলে যেতাম। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে বদলে দিতে পারব। না, আমি ব্যর্থ। পারিনি তোমাকে বদলাতে। রুমের ডেকোরেশন দেখে অবাক হয়েছ না? গতকাল সারাদিনেও বাসায় আসোনি, এমনকি রাতেও না। আসলে জানতে পারতে গতকাল আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। ডেকোরেশনটা নষ্ট করতে ইচ্ছে হয়নি। মনের কোণে ছোট্ট শেষ একটা আশা ছিল। তুমি হঠাৎ এসে ঝাপটে ধরে আমাকে চমকে দিবে আর বলবে তোমার জন্য আমি সব বাজে অভ্যেস ছেড়ে দিব। না, সেটাও হয়নি। আজও তুমি অন্য কারো কাছে গেছ। কারো দেহে তোমার হাত খেলা করছে। এটা তো হওয়ার কথা ছিল না। তোমাকে এভাবে আর অন্য মেয়ের সাথে দেখতে পারছি না আমি। ডিভোর্স লেটারে সাইন করে দিয়েছি। তুমিও সাইনটা করে দিও। তারপর তো তুমি মুক্ত। একেবারের জন্য সব বাঁধন থেকেই মুক্ত। মিছেমিছির সম্পর্কটা দিয়ে আর বেঁধে রাখব না তোমায়। ভালো থেকো। ইতি। হতভাগী। রাহাত মায়ার চিঠিটা হাতে নিয়ে থ হয়ে বসে রইল। পাশেই রাখা আছে ডিভোর্স লেটারটা। সেখানে গোটা গোটা অক্ষরে মায়ার নাম। কাগজটা একটু ভিজেও গেছে। বোধহয় মায়ার চোখের পানিতেই। হাতে মায়ার চিঠিটা নিয়ে ফ্লোরে থ হয়ে বসে আছে রাহাত। চোখের সামনে মায়ার মায়াবী মুখটা ভেসে উঠছে বারবার। চোখের সামনে ভাসছে প্রায় 2.5 বছর আগের একটা দিন। রাহাত নিজের চেয়ারে বসে জুলিকে নিজের উপরে টেনে নিয়ে কোমর পেঁচিয়ে ধরে রেখেছে। ঠোঁটের কোণে পাগল করা হাসি।
জুলিও খুব রহস্যময়ী হাসি ফুটিয়ে রাহাতের গলা পেঁচিয়ে ধরে নিজের লাল লিপস্টিকে রাঙা ঠোঁটটা এগিয়ে আনছে রাহাতের ঠোঁটের কাছে। ঠোঁট দুটো ছুঁই ছুঁই করছে এমন সময় কেউ দরজা একবার নক করেই দুম করে দরজাটা খুলেই রুমে ঢুকে পড়ল। জুলির থতমত খেয়ে রাহাতের উপর থেকে সরে এসে একটু সামলে দাঁড়াল। রাহাত মেজাজ গরম করে সামনের দিকে তাকিয়ে একটা মেয়েকে দেখল। এই মেয়েটা নতুন। রাহাতের রুচিবোধের সাথে একদমই যায় না এই মেয়ে। তবু কিসের এক অদৃশ্য টানে মেয়েটার দিকে তাকালো রাহাত। কে এই মেয়ে? আর এখানেই বা কেন এল হঠাৎ? চোখ বুলিয়ে মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করছে রাহাত। স্ক্যানার মেশিনে স্ক্যান করছে যেন মেয়েটাকে। আকাশী সাদা কম্বিনেশনের 3 পিস জামা পরনে এই অফিসের প্রত্যেকটা সাধারণ স্টাফও এই মেয়ের চেয়ে দামি কাপড় পরে অফিসে আসে। ব্যাপারটা খেয়াল হতেই বিরক্তি কাজ করল রাহাতের। তার উপরে তার রোমান্সের 14টা বাজিয়েছে মনে পড়তেই রাগে ভ্রু কুঁচকে গেল। এই মেয়ে, তোমার সাহস হয় কি করে এভাবে পারমিশন না নিয়ে আমার রুমে আসার? ম্যাম, আপনি মেবি মিস জুলির স্যারের পিএ? ইস, ইউ আর ফায়ার্ড ফ্রম নাও। জাস্ট লিভ। হু দ্য হেল আর ইউ? হ্যালো মিস, স্যার আই এম ইউর নিউ পিএ। আর ম্যাম, প্লিজ আপনার এখানে আর কাজ নেই। স্যারের কি প্রোগ্রাম পেন্ডিং আছে আমাকে বুঝিয়ে দিবেন আসুন। হোয়াট দ্য হেল স্যার? আমাকে রিল্যাক্স জুলির। ওর কথায় কান দিও না তো। কোত্থেকে কোনো পাগল এসে বলবে সে আমার পিএ আর আমিও সেটা মেনে নিব? ইজ দিস এ ব্ল্যাডি জোক? হেই মিস, হু দ্য হেল আর ইউ? স্যার, আমি মায়া, আপনার নতুন পিএ। বললাম তো। মায়া নামের মিষ্টি মেয়েটা জুলিকে একটু সাইডে সরিয়ে টেবিলের উপরে একটা ফাইল রেখে সামনে আসার সময় জুলির হাত ধরে টেনে নিয়ে এলো। মেয়েটার কাজ দেখে রাহাত আর জুলির দুজনেই থতমত খেয়ে কি বলবে কয়েক মিনিটের জন্য ভুলেই গেল। মাও এই সুযোগে জুলির হাত ধরে টেনে রুম থেকে বের করে দরজার বাইরে দাঁড় করিয়ে দিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে রাহাত বা জুলির কেউ কিছু বলতেই পারল না। জুলির রেগে লাল হয়ে গেল ওকে রুম থেকে বের করে দেয়। হেই, আই উইল কিল ইউ ব্লাডি বিচ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস জুলির। আর এই রুমে ঢোকার চেষ্টা করবেন তো আমি সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করাবো অফিস থেকে। কথাটা শেষ করার আগেই রাহাত মায়াকে চেপে ধরল দেয়ালের সাথে। ভয় মুখটা ফ্যাকাশে হয়ে গেলেও রাহাতের চোখের দিকে তাকিয়ে রইল মায়া। রাহাতের চোখ থেকে আগুন ঝরে পড়ার মতো অবস্থা। হেই মিস নিউ পিএ, তোমাকে অ্যাপয়েন্ট করেছে কে? হ্যাঁ, শো মি ইউর ব্লাডি অ্যাপয়েন্টমেন্ট লেটার। জাস্ট দেখাও, নয়তো আমার মুড স্পয়েল করার শাস্তি তো তুমি পাবেই। স্যার? হেল উইথ ইউর স্যার। কে অ্যাপয়েন্ট করেছে এই দাদি আম্মাকে? আমার পিএ করে? জাস্ট আনসার মি। রাগের চোটে মায়ার কাঁদকাঁদ মুখটা এতক্ষণ খেয়াল করেনি রাহাত। মেয়েটার চোখে কি এক নেশা আছে? কিসের এক মায়া? আর টুপ করে এক ফোঁটা পানি গাল বেয়ে পড়তেই অবাক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে রইল রাহাত। মেয়েটার চেহারার দিকে তাকিয়ে রাগ ধরে রাখতে পারল না রাহাত। মায়াবী চোখের মুগ্ধতায় হা করে তাকিয়ে রইল। মিস্টার রাহাত মাহবুব চৌধুরী? ওকে আমি অ্যাপয়েন্ট করেছি। আজিজ মাহমুদ চৌধুরী। আজ থেকে জুলির ডিসমিস। স্যার? জাস্ট শাট আপ এন্ড গেট আউট মিস জুলির। অফিস কাজের জায়গা, বসের সাথে রোমাঞ্চ করার জায়গা নয়। আউট। মানুষটার কথা শুনেই রাহাত মায়াকে ছেড়ে দিতেই মেয়েটা এক ছুটে লোকটার পাশে গিয়ে দাঁড়াল। রাহাতের চোখ আবার লাল হয়ে উঠছে রাগে। জুলিও চলে গেছে।
রাতের জন্য কত কি প্ল্যানিং করে রেখেছিল রাহাত। সব মাটি হয়ে গেল এই মেয়েটার কারণে। ভাবতেই রাগটা একেবারে মাথায় উঠেছে রাহাতের। ড্যাড, আর ইউ ক্রেজি? এই গাইয়া মার্কা মেয়েটা আর আমার পিয়ে? জাস্ট সিরিয়াসলি? এর ড্রেস আপ দেখো। আমাদের অফিসের সুইপারগুলোর ড্রেসও এর চেয়ে বেটার। হা, হেই মিস, জাস্ট গেট লস্ট। আর জুলিকে গিয়ে সরি বলো যা করেছ তার জন্য। আউট। মায়া মা, সামনে যে কেবিনটা দেখছ সেটাই আজ থেকে তোমার কেবিন। জাস্ট একটু ফ্রেশ হয়ে নাও। আমি 2 মিনিট তোমার স্যারের ব্যাপারটা মিটিয়েই আসছি। কাজ বুঝিয়ে দিব কি করতে হবে। মায়া মুখে হাত দিয়ে কান্না চেপে ছুটে বেরিয়ে কেবিনটায় ঢুকে গেল। রাহাতের বাবা এবার রাহাতের দিকে তাকালেন। ড্যাড, এই মেয়েটার কারণেই আজ তোমার সো কল্ড ড্যাড, তোমার বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে। বেঁচে আছে। অবশ্য আমি মরে গেলেও তোমার কিছু যায় আসতো বলে মনে হয় না। তোমার প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমার সমস্ত সম্পত্তি তো তোমার নামেই চলে যেত। ড্যাড, কি যা তা বলছো? কি হয়েছিল? ফর গড সেইক, প্লিজ বলবা আমাকে। আমি জগিং থেকে ফেরার সময় হঠাৎ প্রেশার বেড়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। মাই আমাকে হসপিটালে নিয়ে গেছে। হোয়াট? ড্রাইভার তো তোমার সাথে যায় ডেইলি? এই অকর্মার ঢেকির চাকরি শেষ আজকে। আর মায়াকে বিয়ে না করলে তোমার প্রজেক্টের কথাও ভুলে যাও মিস্টার রাহাত। ড্যাড, ওকে, বাট ও তো এসব কিছুই বুঝবে না। সেসব তোমাকে ভাবতে হবে না। আগে কাজ কেমন দেখো, তারপর রায় দিও। আজিজ সাহেব রুম থেকে বেরিয়ে যেতে যেতে আরেকবার ছেলের দিকে ফিরে তাকালেন। আর হ্যাঁ মাই সান, জুলিকে যেন আমি আজকের পর আর অফিসে না দেখি। সি ইজ ফায়ার্ড মিন্স ফায়ার্ড। বাবার চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে থেকে ধপ করে রুমের একপাশে সাজানো সোফায় বসে পড়ল রাহাত। এবার কি হবে বুঝতেই পারছে না। প্রজেক্টটা ওর ড্রিম প্রজেক্ট। কি করবে ভাবতে পারছে না বেচারা। আর মায়াকে বিয়ে ও মানতে পারছে না। কতক্ষণ এভাবে চেয়ারে বসেছিল রাহাত নিজেও জানে না। নিজের প্রজেক্টের চিন্তার চেয়েও মায়ার কাদো কাদো মুখটাই ওর চোখের সামনে বেশি ভাসছে। বিশেষ করে মেয়েটার চোখ জোড়া। কি সুন্দর, কি শান্ত, অথচ যেন রাজ্যের কৌতূহল খেলা করছে সে চোখে। সাথে ভীত হরিণীর মতো সেই চাহনি। একেবারেই যেন রাহাতের চোখে আটকে গেছে সেই দৃষ্টি। বিনা অজুহাতেই মেয়েটাকে বারবার দেখতে ইচ্ছে করছে রাহাতের। কেন এমন হচ্ছে সে জানে না। জানার দরকারও দেখছে না এই মুহূর্তে। কি করে দেখবে সেটাই এখন ভাবছে শুধু রাহাত। কিছু একটা মনে হতেই টেলিফোনে এক প্রেস করে ফোনটা কানের উপর ধরল। কয়েকবার রিং হয়ে কলটা কেটে গেল। রাহাত ভ্রু কুঁচকে আবার কল করল, এবারেও ফোনটা রিসিভ হল না। মেজাজটাই খারাপ হচ্ছে রাহাতের। মেয়েটা কি রুমে নেই? কল রিসিভ করে না কেন? আরও 2 বার কল করলেও কেউ রিসিভ করল না। এবার চূড়ান্ত পর্যায়ে রাগ উঠল রাহাতের। এই মেয়ের কপালে আজকে নিশ্চিত শনি আছে। প্রথম দিনেই এতটা খামখেয়ালিপনা। কাজে মন নেই একটুও? রুমে না থেকে কোথায় গেছে? প্রথম দিনেই সবার সাথে খাতির পাতাতে গেছে নাকি? সেরকম কিছু হলে কঠিন শাস্তি আছে মিস মায়াবতীর। নিজের মনেই রাগে গজগজ করতে করতে নিজের রুমের দরজা ঠেলে বেরিয়ে এই সামনের রুমটায় ঢুকে গেল রাহাত। মায়াকে রুমের একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকতে দেখল ওর দিকে পিঠ করে। রাগটা এবারে সপ্তমে উঠল রাহাতের। রুমে থেকেও ফোন রিসিভ করা হচ্ছে না। দেখাচ্ছি দাঁড়াও। মায়ার একটা হাত ধরে টেনে এক ঝটকায় দেয়ালের সাথে চেপে ধরল রাহাত।
মায়া একে তো গভীরভাবে কিছু একটা চিন্তা করছিল, তার উপরে রাহাত এসেছে সেটা টেরই পায়নি। এর মধ্যে এমন আক্রমণে একেবারে ভয় পেয়ে গেল। কি করবে ভেবে না পেয়ে রাহাতের মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটা কথায় কথায় এভাবে রেগে গিয়ে শক্ত করে হাত চেপে ধরে কেন মায়া বুঝতেই পারে না। হতেই পারে পিয়ে হিসেবে মায়াকে তার একেবারেই পছন্দ হয়নি, তাই বলে এমন করবে? রাহাত রেগে গিয়েও মায়ার মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারল না। মেয়েটার চোখে মুখে কিছু একটার ভয় খেলা করছে। মায়ার ছলছল করা চোখজোড়া যেন রাহাতকে টানছে প্রচণ্ডভাবে। এই টানেই ঘোর লাগা চোখের মায়া এড়ানো রাহাতের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না। নিজের অজান্তেই যেন এই মায়াবী চোখের মায় হারিয়ে যাচ্ছে সে। কি আশ্চর্য, অথচ কি সুন্দর একটা অনুভূতি কাজ করছে রাহাতের মনে। কই অন্য কারো জন্য তো কখনো এই ফিলটা আসেনি ওর, তবে আজই বা কেন? মেয়েটা নিতান্ত সাদামাটা, অথচ কি দারুণ মায়া তার সমস্ত সত্তা জুড়ে। কোনো এক রহস্যের মায় জড়িয়ে যাচ্ছে রাহাত। স্যার, লাগছে আমার। হুম। ব্যথা লাগছে। হুম স্যার। উফ, এত চিল্লাও কেন? যত ইচ্ছে চিল্লাও, লাভ নেই। রুমের একটা শব্দও বাইরে যাবে না। সাউন্ড প্রুফ, এয়ার টাইট রুম প্রত্যেকটা। মানে 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 পড়ে করো। আগে বলো তো, কই ছিলা তুমি এতক্ষণ? ফোনে কল করেছি কতবার, রিসিভ করা যায় না। আমি তো ভাবলাম অন্য কেউ কল করেছে। আমি কি করে জানব? যেই কল করুক। এতবার কল করলে তো ভদ্রতার খাতিরেও কলটা রিসিভ করতে হয়। এতটুকু কমন সেন্স নেই তোমার? মায়া ঢোক গিলল। এই রে, প্রথম দিনেই বর্ষর একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে। এদিকে ভয় প্রাণ যাওয়ার অবস্থা হয়েছিল ওর। পাড়ার ওই বদ ছেলেগুলো কোনোভাবে নাম্বার জেনে কল করছে কিনা এই ভয়েই কল রিসিভ করেনি। সেটা এই খারুস লোকটাকে কি করো বলবে? তার উপরে হাতেও লাগছে কত। ছাড়ে না কেন? অসভ্য লোক একটা। মায়া নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই রাহাত ওর হাতটা ছেড়ে দিল। মায়া যেন হাফ ছেড়ে বাঁচল। হাতটায় ব্যথা হয়ে গেছে। এক হাত দিয়ে অন্য হাতটা ডলতে শুরু করেছে দেখে রাহাত একটু এগিয়ে এলেই আতকে উঠে মায়া এক পা পিছিয়ে গেল। মায়ার এভাবে আতকে ওঠা দেখা রাহাত ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকাল। কি সমস্যা মিস মায়াবতী? স্যার, আমার নাম মায়া। আর কোনো সমস্যা নেই। তো সমস্যা না থাকলে এভাবে লাফাও কেন? আজব। বাই দা ওয়ে, আজকের মতো কাজ শেষ। চলো শপিংয়ে যাব। শপিংয়ে পিয়ের কাজ কি? শপিংটা আপনার জন্য মিস মায়াবতী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে কেউ ডিল করতে এলে তোমার ড্রেসআপ দেখেই তো ক্যান্সেল করে চলে যাবে। মানুষ আপনার প্রোডাক্টের ইফিসিয়েন্সি, কোয়ালিটি এসব দেখবে, নাকি আপনার পিয়ে কি পড়েছে সেটা? যখন যা দেখতে হয় আর কি। অন্য কোনো কোম্পানির পিয়ে যদি এই ড্রেসআপে আমার সামনে আসে আমি নিজেই তো ডিল করব না। রাগে মায়া একটা কথাও বলতে পারল না। অসভ্য লোক একটা। মনে মনে ইচ্ছেমতো গালি দিল রাহাতকে। রাহাত মায়ার মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে ফেলল। তারপর রুমের দরজার দিকে এগিয়ে গেল। মিস মায়াবতী, যত ইচ্ছে গালি দিন, তবে সেটা শপিং মলে যাওয়ার সময় রাস্তায় দিবেন। আর হ্যাঁ, আমাকে অসভ্য বলুন, খারুস বলুন, অভদ্র, যা ইচ্ছে বলুন। আমি কিন্তু কাউকে কখনো জোর করি না। সবাই নিজে থেকেই আমার কাছে ধরা দেয়। আর একটা কথা, এরপর কখনো কল করে না পেলে সোজা আমার চোখের সামনে রুমে নিয়ে বসিয়ে রাখব সারাদিন।
যত ইচ্ছে কাজ করতে পারবে, তবে সেটা আমার চোখের সামনে বসে। কেউ কখনো বিরক্ত করলে সেটাও আমাকে অবশ্যই জানাবে। কে তোমাকে বিরক্ত করবে? তার ঘাড়ে কয়টা মাথা আছে আমিও একটু দেখতে চাই। আর একটা কথা, অফিস থেকে ফ্ল্যাট দেয়া হবে। কালই উঠবা ফ্ল্যাটে। বোঝা গেল? জি। 5 মিনিট সময় দিলাম। আমি নিচে গাড়িতে ওয়েট করছি। দেরি হলে সত্যি সত্যিই কপালে আজকে দুঃখ আছে আপনার, মিস মায়াবতী। কথাটা বলেই রাহাত বেরিয়ে গেছে। মায়া থ মেরে দাঁড়িয়ে ভাবছে এটা কি হলো। মনের কথাও কি জানতে পেরে যায় নাকি এই খারুস লোকটা? এত এত যে বকা দিয়েছে, তার জন্য কি শাস্তি দেয় কে জানে। 5 মিনিটের কথা খেয়াল হতেই ব্যাগ নিয়ে ছুটল মায়া। দেরি করলে কি হবে জানে না মায়া। তবে সেটা নিয়ে গবেষণা করারও বিন্দুমাত্র শখ নেই ওর এই মুহূর্তে। এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে এসে দেখল রাহাত একটা গাড়ির সামনে দাঁড়ানো। মায়া সামনে গিয়ে দাঁড়াতেই হাতের ঘড়ির দিকে তাকালো রাহাত। তারপর মায়ার দিকে এগিয়ে আসছে ধীর পায়ে। মায়া ভয় চোখ মুখ খিচেই দাঁড়িয়ে আছে শক্ত হয়ে, কি আছে কপালে কে জানে। মায়া চোখ বুজে দাঁড়িয়ে আছে দেখে রাহাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ওর দিকে এগিয়ে এলো ধীর পায়ে। মুচকি হেসে মায়ার দিকের গাড়ির দরজাটা খুলে দিল। তারপর ঘুরে এসে নিজেই ড্রাইভিং সিটে বসে আলতো করে হর্ন বাজালো। হর্নের শব্দে মায়া কেঁপে উঠে চোখ খুলতেই দেখল গাড়ির সামনের সিটে বসার দরজাটা খোলা। আর ড্রাইভারের সিটে বসে রাহাত হাসছে মিটিমিটি। মায়াকে অবাক চোখে তাকাতে দেখে চোখের ইশারা করে নিজেই হেসে ফেলল। মায়া ভীষণ লজ্জা পেল। লোকটা এগিয়ে আসায় ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল দেরি করাই আবার হাতটা চেপে ধরবে শক্ত করে। রাহাত আবার হর্ন বাজাল। মিস মায়াবতী, আপনার দেরি হয়নি। অবশ্য যেভাবে দাঁড়িয়েছিলেন মূর্তি হয়ে, দেরি হলেও আমার কিছু বলার সাহসও হয়তো হতো না ব্যথা দেয়ার। জি। গাড়িতে উঠে এসো। জি স্যার। কি হলো, উঠছ না কেন? আপনার পাশে বসব। তো কি পিছনে বসবে? আমাকে কি তোমার ড্রাইভার মনে হচ্ছে? না না স্যার। আসলে হলো কি, তুমি কি উঠবে নাকি আমি নেমে গিয়ে তোমাকে তুলে আনতে হবে? সেরকম কিছু চাচ্ছ? মায়া গাল ফুলিয়ে রাহাতের পাশে এসে বসল গাড়িতে। দরজা টেনে বন্ধ করে মুখ ভার করে বসে রইল। কয়েক মিনিট কাটার পর খেয়াল হলো গাড়ি স্টার্ট হচ্ছে না। মায়া ভ্রু কুঁচকে রাহাতের দিকে তাকাতে দেখল রাহাতের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে আছে। লোকটার সমস্যা কি মায়া বুঝে না। সারাদিন গা ঝালানো একটা হাসি ঠোঁটের কোণে লেগেই থাকে। আর হাসি না থাকলে রাগে চোখ লাল টকটকে করে রাখে। আজব লোক একটা। গা পিত্তি জ্বলে যায় হাসি দেখলে। অসহ্য। এত ভেবে ভেবে কোনো দিন না জানি পাগল হয়ে যাও। কি 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 আমার হাসি দেখে গা জ্বলে কেন তোমার? ভালোবেসে ফেলেছ নাকি? মায়া ঝট করে মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকাল। লোকটা এমন কেন? এভাবে বলার কি আছে? আর একটু হলেই তো দমটা বন্ধ হয়ে যাচ্ছিল মায়ার। ভাবতে ভাবতেই কারো হাতের আলতো স্পর্শে চমকে তাকাতেই দেখল রাহাত একদম কাছে চলে এসেছে। মায়া ভয়ের চোটে কিছু বলতেই পারল না। চোখ বুজে ফেলল ঝট করে। কিছু একটার বাঁধন অনুভব করতেই চোখ খুলে তাকাল। রাহাত সরে বসেছে দেখে নিজের দিকে তাকিয়ে দেখল সিটবেল্ট বাঁধা। রাহাতকে কিছু বলতে গিয়েও পারল না। লোকটার ঠোঁটের কোণে এখনো সেই আত্মা কাঁপানো বাঁকা হাসি। এই লোকটার মাথায় সারাক্ষণ কি এত চলে? এত কেন হাসতে হয় পাগলের মতো সারাদিন? শপিং সেন্টারের সামনে গাড়িটা পার্ক করে বেরিয়ে রাহাত মায়ার বের হওয়ার জন্য দরজাটা খুলে দিল।
মায়া বের হচ্ছে না দেখে মুখ নিচু করে ভিতরে উকি দিল। কি সমস্যা মায়াবতী? এটা খুলতে পারছি না। হা হা হা। গায়ে একটু শক্তিও নেই। তোমাকে নিয়ে যে কি হবে সেটা আপনার না ভাবলেও চলবে। আমি নিজেই খুলব। সরুন। মায়া রাহাতের হাত থেকে সিটবেল্টটা টানছে। কিছুতেই খুলতে পারছে না। রাহাত একমনে ওর বিরক্তি ফুটে ওঠা মুখটা দেখছে। বেশি বিরক্ত হলেও মনে হয় মেয়েটার চোখে পানি চলে আসে। ছলছল করে উঠছে বারবার চোখ দুটো। রাহাত মায়ার হাত থেকে আলতো করে বেল্টটা টেনে নিয়ে হালকা করে প্রেস করতেই খুলে গেল। মায়া যেন হাফ ছেড়ে বাঁচল। মুখ তুলতেই দেখল রাহাত ওর দিকে এখনো ঝুঁকে আছে। চোখে ঘোর লাগা দৃষ্টি। ঘোরের সাথে অন্য কিছু একটাও আছে। সেটাই হারিয়ে যেতে ইচ্ছে করছে মায়ার। কথাটা মাথায় আসতেই নিজের সমস্ত শক্তি দিয়েই সেই ব্যাপারটা মন থেকে মুছে ফেলল। এভাবে আবেগ প্রশ্রয় দিয়ে লাভ নেই। স্যার, স্যার। আমরা শপিং মলের সামনে এসে গেছি। নামতে হবে। ওপস, সরি। এসো। রাহাত সরে দাঁড়াতেই মায়া গাড়ি ছেড়ে বের হল। মুখ তুলে মানুষটার মুখের দিকে তাকালো একবার মায়া। নেভি ব্লু কালারের ফর্মাল প্যান্ট, সাদা শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো। নেভি ব্লু রঙা কোটটা গাড়িতে রাখা। মুখের হালকা খোঁচা খোঁচা দাড়ি, আর পিছনের দিকে ব্রাশ করা চুল। সব মিলিয়ে তামিল মুভির হিরো একদম। দেখলে বোঝাই যায় না লোকটা এতটা। গাড়ি লক করে শপিং মলের ভিতরে এসেছে রাহাত। মায়া পাশে পাশে হাঁটছে। মায়াকে ড্রেস চুজ করতে বলে নিজেও ঘুরে ঘুরে দেখছে রাহাত। যেটা পছন্দ হচ্ছে নিচ্ছে। এর মধ্যেই মায়া রাহাতের সামনে এসে দাঁড়াল। হাতে দুটো থ্রি পিস জামা। রাহাত চোখ লাল করে তাকালো মায়ার দিকে। মায়া ভয়ে ঢোক গিলল। এই লোকটার আবার কি হল? মায়ার হাত ধরে টেনে একপাশে নিয়ে আসলো রাহাত। মিস মায়াবতী, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আপনি এই ড্রেস পরে আমার ক্লায়েন্টদের সামনে যাবেন? আজব। তো কি পরব? আপনার পিয়ের মতো শর্ট পরে যেতে হবে? কি ভাবেন কি? হ্যাঁ, পিয়ে হিসেবে রাখবেন না বলে দিন। মিটে গেল। এত কাহিনী করার কি আছে? জাস্ট শাট আপ। আমি আপনার ওই মিস জুলির মতো ওসব পড়তে পারবো না। কেউ বলেছে তোমাকে এসব পড়তে? তাহলে ধরো, এগুলো ট্রাই করে এসো। রাহাত মায়ার দিকে কয়েকটা কোট, স্যুট এগিয়ে দিল। মায়ার রাগে মাথা খারাপ হয়ে যাওয়ার দশা। হাত বাড়িয়ে দিতেও মায়া ড্রেসগুলো নিচ্ছে না দেখে সামনে তাকালো রাহাত। মায়া ওর দিকে কটমট কট তাকিয়ে আছে দেখে রাহাত নিজেই ঢোক গিলল এবার। মেয়েটা হঠাৎ করে এভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলবে। মায়া রেগেমেগে রাহাতের দিকে তাকিয়ে আছে। খুব সম্ভবত রাগের চোটে কথাই বলতে পারছে না। রাহাত সেটাও অবাক হয়ে দেখছে। মায়াবতীটা এভাবে রাগছে দেখে ভালো লাগছে খুব। আজ পর্যন্ত কারো সাহস হয়নি রাহাত মাহবুব চৌধুরীর সামনে গলা চড়িয়ে কথা বলার। অথচ এই মায়াবতী মেয়েটা সব নিয়ম ভেঙে দিয়ে রাগী চোখে তাকিয়ে আছে, একেবারে চোখে চোখ রেখে। কেন যে ওর রাগী লাল টমেটোর মতো মুখটা দেখতে এত ভালো লাগছে রাহাত বুঝতে পারছে না। কি আছে এই দাদিয়াম্মা মার্কা গেও মেয়েটার মধ্যে? কিসের এত টান অনুভব করছে ওর জন্য? আপনার কি মনে হয় বিয়ে হলেই এমন কোট, শার্ট, প্যান্ট পরে অফিসে আসতে হবে? সবাই আসে। সবাই আসলেই আমাকেও আসতে হবে? সবাই আসতে পারলে তুমি আসবে না কেন? সবাই যদি জব করতে এসে বসদের সাথে রাত
বসদের সাথে প্রেম করে তো আমাকে করতে হবে? তুমি চাইলে করতেই পারো। কি বললেন আপনি? আমাকে কি আপনার এতটা চিপ মনে হয় যে প্রেমের ফাঁদে ফেলে ধনী বসকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিব? সেটা বলিনি। ভালোবেসে বিয়ে করে তো সারা জীবন আগলে রাখতে পারো। কি বললেন আপনি? হুম, কই কিছু না। কি বললেন আবার বলুন? না না, সত্যি কিছু বলিনি। পিএ হিসেবে আমাকে যখন রাখবেনই না তো এত কাহিনী করার তো কিছু নেই। কাল থেকে আমি আসবই না। রাখেন আপনার শপিং। আমি গেলাম। আরে, এই না না না, মায়াবতী, সরি। তোমার যা মন চায় নাও। আমি আর কিচ্ছু বলবো না। একটা কথাও না। প্রমিস। মায়া হাতের ড্রেস দুটো নিয়েই আবার চলে গেল। রাহাত যেন হাফ ছেড়ে বাঁচল। এই মেয়েকে চোখের সামনে না দেখলে পাগল হয়ে যাবে ও নিজেই। হাতের কোট স্যুটগুলো রেখে দিয়ে একটু হেঁটে হেঁটে আশপাশের ড্রেসগুলো দেখছে রাহাত। একটা শাড়ির দিকে চোখ পড়তেই থমকে দাঁড়িয়ে গেল রাহাত। মাথায় একটা বুদ্ধি আসল। নিজের পছন্দমতো কেনাকাটা করে মায়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছে রাহাত। এই মেয়ের এত সময় লাগছে কেন কে জানে? কি যে করবে বুঝতেই পারছে না। এর মধ্যে মায়া এগিয়ে আসছে দেখে এগিয়ে গেল রাহাত। কোথায় হারিয়ে গেলে? কোনো ড্রেসটা নিব বুঝতে পারছি না। রাহাত মায়ার হাতের দিকে তাকিয়ে দেখল দুটো থ্রি পিস জামা এখনো। রাহাত ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকল। দুটোই নাও। সমস্যা কি? দুটো ড্রেস দিয়ে কি করব? দুটো মানে? তুমি আর ড্রেস সিলেক্ট করনি? এত ড্রেস দিয়ে করব? ওহ, এই মেয়ে, মাথা কি খারাপ? মাথা খারাপ হবে কেন? আজব। আজ চাকরি পেতে না পেতে এত কেনাকাটা করে টাকা নষ্ট করব নাকি? আল্লাহ, এই মেয়েটার মাথায় কি চলে? এই তুমি আসো তো। রাহাত মায়ার হাত ধরে টেনে এনে শোরুমটার একটা সোফায় বসিয়ে দিল। ড্রেস দুটো নিয়ে একবার দেখল। নিজে কয়েকটা সুতার কাজ করা ড্রেস নিয়ে কাউন্টারে দিয়ে এলো। আরও কিছু কিনল ঘুরে ঘুরে। তারপর বিল পে করে প্যাকেটগুলো গাড়িতে দিয়ে আসতে বলে মায়াকে নিয়ে বের হলো শোরুমটা থেকে। বলো, কি খাবে? কিছু না। আচ্ছা, চলো, তোমাকে বাসায় ড্রপ করে আসি। এই না না না, কি সমস্যা তোমার? কথায় কথায় এত না না করো কেন? আমি চলে যেতে পারবো। কে দেখে কি বলে ফেলবে? যার যা ইচ্ছে বলুক। চলো এখন। শপিং ব্যাগগুলো নিয়ে রাস্তায় কি ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকবে নাকি? শপিং ব্যাগ মানে? চুপ থাকো তো, চলো। বেশি বকবক করলে খবর আছে তোমার। অনেকগুলো শপিং ব্যাগ শোরুমের ছেলেটা গাড়িতে দেখে যাওয়ার পর রাহাত গাড়ি স্টার্ট দিয়েছে। এবারে সিটবেল্টটা মায়া নিজে পড়েছে। মায়া বাসার এরিয়ার নাম বলতেই রাহাত সেদিকে ড্রাইভ করছে। একটু পর পর মায়াকে দেখছে। মায়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, রাস্তার ব্যস্ত ভিড় দেখছে। আর রাহাত দেখছে তার মায়াবতীকে। চুলগুলো বেঁধে রাখা, তবুও খোলা জানালা দিয়ে আসা বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। রাহাতের ইচ্ছে করছে আলতো করে টেনে কাছে নিয়ে মায়াবতীর চুল খুলে দিতে। কিন্তু ভাবনাটা মাথা থেকে বিদায় করে আবার ড্রাইভিং করাই মন দিল। একটা গলির সামনে আসতেই মায়া চেঁচিয়ে উঠল, এই, রাখেন রাখেন রাখেন। রাহাত গাড়ি ব্রেক করে মায়ার দিকে তাকাল। কি হয়েছে মায়াবতী? স্যার, আমি এখানে নামব। এখানে নামবে কেন? বাসায় নামিয়ে দিয়ে আসছি। না না না,
আচ্ছা ঠিক আছে, ধরো, এগুলো তোমার জন্য। এসব, চুপচাপ বাসায় যাও, কালকে অফিসের ফ্ল্যাটে উঠবে। নো মোর আর্গুমেন্ট। সকালে পিয়নকে কল দিবা, এসে নিয়ে যাবে ফ্ল্যাটে। গেট ইট। বাই। মায়া এতগুলো শপিং ব্যাগ নিয়ে গলিটার মধ্যে হাওয়া হয়ে গেলে রাহাতও গাড়ি স্টার্ট দেয়। কত সুন্দর একটা দিন কাটল। সারাদিনের কাজ শেষ করে খাটে গা এলিয়ে দিয়ে এসব ভাবছে রাহাত। মেয়েটার আনকোরা সাদামাটা মুখটা চোখের সামনে ভাসছে বারবার। এর মধ্যে একবারও জুলির কথা মনে পড়েনি রাহাতের। মায়ার জন্য যে জুলির সাথে রাতের প্ল্যানটার 12টা বেজেছে সেটা একেবারে ভুলেই গেল রাহাত। এখন তার সমস্ত সত্তা জুড়ে যে শুধুই এক মায়াবতীর বসবাস, আর কারো জায়গা নেই সেখানে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। রাহাতেরও যেন তার মায়াবতীর ঘোর লেগে গেছে। আগে তার রাতটা কাটত নাইট ক্লাবে বন্ধুদের সাথে ড্রিঙ্কস আর আড্ডা এসব করে। আর দিনটা শুরুরই হতো কোনো কোকিল কণ্ঠীর কল রিসিভ করে। আজকাল এসব আর হয় না। সকাল হতেই নাস্তা করে অফিসে ছোটে রাহাত। রাতে 9টা বাজলে মায়াকে নিয়ে বের হয় অফিস থেকে। ওকে ফ্ল্যাটে ড্রপ করে বাসায় যায়। আড্ডা, ড্রিঙ্কস, মেয়ে, ক্লাব সব যেন পিছে ছেড়ে এসেছে রাহাত। শুধু এই মায়াবতীটার জন্য? ভাবতেই অবাক লাগে রাহাতের। রাহাত অফিসে নিজের রুমে বসে এসব ভাবছে আর নিজের মনেই হাসছে। কি জাদু করেছে এই মেয়েটা ওকে। মেয়েটা সামনে না থাকলে যেন সময়টা কাটতেই চায় না। রাতটা যে কি করে কাটায় সে কেবল রাহাত নিজেই জানে। এই যে এখনো সময়টা কাটছে না। মেয়েটা কখন রুমে গেছে? আসে না কেন? রাহাত হাতের ঘড়িতে সময় দেখল। আধা ঘন্টার কিছুটা বেশি হচ্ছে। এখন আসতে বললে না মেয়েটা রেগে যায়। বলা যায় না। এ মেয়ের যা রাগ। কথায় কথায় খালি কাল থেকে আর অফিসে আসব না বলে হুমকি দেয়। উফ। রাহাত টেলিফোনটা কানে তুলে এক প্রেস করল। কলটা হতে হতে একসময় কেটে গেল। রাহাত ও মনের আনন্দে 1 থেকে 10 পর্যন্ত গুনতে লাগল। গোনা শেষ হতেই রাহাতের ভ্রু কুঁচকে গেল আপনা আপনিই। এর আগে এমন কখনো হয়নি। প্রতিবার রাহাত কল করে 10 পর্যন্ত গুনে শেষ করার আগেই মায়া রুমে এসে হাজির হতো। আজ হঠাৎ কি হলো? আবার কল করবে কিনা চিন্তা করতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল রাহাতের। ল্যাপটপটা অন করে মায়ার রুমের সিসিটিভি ক্যামেরার সাথে লিঙ্ক করাই মন দিল। মায়া যেদিন ফ্ল্যাটে উঠল সেদিন অফিসে আসতে পারেনি। সেদিন মায়াবতীকে দেখার জন্য রুমে ক্যামেরা ইনস্টল করিয়েছে রাহাত। সময়ে অসময়ে মেয়েটাকে দেখতে পারার লোভে। রুমের ফুটেজ চালু হতেই বুকটা ধক করে উঠল রাহাতের। কি দেখছে সে? মায়াবতীটাকে দেয়ালের সাথে ঝাপটে ধরে আছে কেউ একজন। আর মায়াবতী নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সামনের অমানুষটার থেকে নিজেকে কিছুতেই ছাড়াতে পারছে না। ধস্তাধস্তির আওয়াজের পাশে একটা শব্দ কানে এসে লাগল রাহাতের। ছাড়ুন আমাকে। এক ছুটে রুম থেকে বেরিয়ে মায়ার দরজার সামনে চলে এলো রাহাত। দরজাটা লক করা ভিতর থেকে। রাহাত কয়েকবার দরজা জোরে জোরে ধাক্কাল। মায়া, মায়াবতী, দরজা খোলো। কয়েক মিনিট পরে দরজাটা খুলে গেল। রাহাত দরজা ঠেলে রুমে ঢুকতেই মায়া একছুটে এসে রাহাতের পিছনে গিয়ে দাঁড়িয়ে মুখ লুকাল। রাহাত মায়াকে একটু আড়াল করে সামনের দিকে তাকাল। ছেলেটার কপালের একপাশ ফুলে গেছে। আর ফ্লোরে একটা ফুলদানি ভেঙে পড়ে আছে। রাহাত গায়ের কোটটা খুলে মায়াকে পরিয়ে দিল। 1 সেকেন্ডের জন্য মায়ার মুখটায় চোখ পড়েছে ওর। চোখে মুখে আতঙ্ক। চুল এলোমেলো হয়ে আছে। আর গালে আঙুলের ছাপ বসে আছে।
রাহাত এগিয়ে গিয়ে ছেলেটার শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে আনল। সাথে চড়, থাপ্পড়, কিল, ঘুষি সব চলছে। রাহাতের আওয়াজ শুনে অফিসের সবাই বসার রুমটায় এসে জোট হয়েছে। রাহাত টেনে এনে ছেলেটাকে সবার সামনে এনে ফেলল। ছেলেটা হুমড়ি খেয়ে সোফার উপর পড়ল। রাহাত রাগের চোটে কথাই বলতে পারছে না। কেউ ভয় ওর কাছে কিছু জিজ্ঞেস করারও সাহস পাচ্ছে না। রাহাত মায়ার রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াল। গার্ডস, এ যেন এখান থেকে এক পাও নড়তে না পারে। ফার্স্ট এইড দাও, আমি আসছি একটু পরে। রাহাত রুমটার দরজা দিয়ে বের হতেই সবার কথা ফুটল যেন। আলোচনা শুনে রাহাত থমকে দরজার বাইরেই দাঁড়িয়ে গেল। দীপ স্যার, কি হয়েছে? আর রাহাত সারি বা এমন করছে কেন? আর বলো না, আমি কাজ করছিলাম। নতুন পিয়েটা আমাকে রুমে যেতে বলায় আমি ওর রুমে গেলাম। মেয়েটা বদের হাড্ডি, দরজা বন্ধ করে নিজেই কাহিনী শুরু করেছে। এর মধ্যে স্যার কেন এলেন কে জানে। স্যার আসতেই এই মেয়ের ভরং একেবারে বদলে গেল। স্যারের কাছে আমাকে কালার করেছে। স্যারকে তো জানো? উনি রেগে গিয়ে এসব। রাহাত আর দাঁড়িয়ে থাকতে পারল না। মায়ার রুমে এসে দাঁড়াল। মেয়েটা এখনো একই জায়গায় শকট হয়ে দাঁড়িয়ে আছে। রাহাত আলতো করে তার মায়াবতীর গালে হাত ছোঁয়াতেই মায়া আতকে উঠে তাকালো রাহাতের দিকে। এই মায়াবতী, আমি তো। স্যার, এসো তো, এখানে বসো। রাহাত মায়াকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে কি মনে হতেই উঠে দাঁড়াল। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি চলে আসব। ভয় নেই, আর কেউ আসবে না। রাহাত নিজের রুম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়েই ছুটে আবার মায়ার রুমে চলে এলো। মায়া মাথা নিচু করে কাঁদছে দেখে রাহাত হাঁটু গেড়ে মায়ার সামনে বসে পড়ল। মায়ার হাতটা আলতো করে তুলে ধরল। হাতে আঁচড়ের দাগগুলো থেকে রক্ত ঝরছে দেখে রাহাতের নিজেরই চোখে পানি চলে এলো। মাথা নিচু করে মায়ার হাতে স্যাবলন লাগাতে শুরু করেছে রাহাত। মায়া, কি হয়েছিল? বলবি আমাকে প্লিজ? তোমাকে যে কষ্ট দিবে তাকে খুন করে ফেলব আমি। কিন্তু তার আগে সবটা জানা দরকার আমার। আপনার দেয়া ফাইলটা চেক করছিলাম রুমে বসে। মোটামুটি কাজ শেষের দিকে এমন সময় দীপ স্যার রুমে আসেন। আজে বাজে কথা বলছিল আপনার আর আমার নামে। আমি উনাকে রেগে গিয়ে চলে যেতে বলেছি। উনি চলে যাচ্ছিলেন। পরে খেয়াল করলাম না গিয়ে উনি দরজা লক করে দিয়েছেন। আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। আপনার কলটা রিসিভ করতে পারিনি। আপনার দরজায় ধাক্কানোর শব্দ শুনে আর কিছু না ভেবে ফ্লাওয়ার ভাসটা হাতের কাছে পেয়ে মাথায় মেরে দিয়েছিলাম। মায়া, শান্ত হও প্লিজ। আমি আর অফিসে আসব না কাল থেকে। রেজিগনেশন দিয়ে দিব আজকেই। সরি স্যার। রাহাত আলতো করে মায়াবতীকে বুকে টেনে নিয়ে চোখ মুছিয়ে দিল। কিছু বলার ভাষা ওর নেই। কিছু একটা ভেবে উঠে দাঁড়িয়ে মায়ার হাতটা চেপে ধরল রাহাত। চলো। কোথায় স্যার? চুপ একদম। এসো আমার সাথে। রাহাত মায়াকে নিয়ে বোর্ডরুমে এলো। একটা মাইকে অ্যানাউন্স করল সবাইকে এই মুহূর্তে বোর্ডরুমে আসতে। আর পিয়নকে বলে এসেছে ওর ল্যাপটপটা নিয়ে আসতে। সবাই একে একে রুমে আসছে। আর রাহাত নিজের ল্যাপটপটা প্রজেক্টরে কানেক্ট করছে। চোখ মুখ থমথমে হয়ে আছে। কেউ ভয়েই কিছু বলছে না। মায়াকে দেখেও সবাই নিজেদের মধ্যে কানাঘুষা করছে। মুখ তুলে একজনকে ইশারা করতেই দীপকে নিয়ে এলে গার্ডরা। চোয়াল শক্ত করে প্রজেক্টরটা চালু করল রাহাত। আর সবাই হাঁ করে দেখছে কি হচ্ছে। সব থেকে বেশি ধাক্কাটা খেয়েছে দীপ নিজে।
এতক্ষণের এত কাহিনী এভাবে মাঠে মারা যাবে বেচারা ভাবতেই পারেনি। বোর্ডরুমে আসা প্রত্যেকটা মানুষ হাঁ করে প্রজেক্টরের দিকে তাকিয়ে আছে। সাউন্ড নেই ফুটেজটাতে, তবুও সবটা সবার কাছে স্পষ্ট। কারো বুঝতে এক দণ্ডও দেরি হচ্ছে না ঠিক কি হয়েছিল মায়ার কেবিনে। দীপের নিজে থেকেই মায়ার কেবিনে যাওয়া, কথা কাটাকাটি, দীপের বেরিয়ে যাওয়ার নাটক, ফিরে এসে রুমের দরজা লক করা, মায়ার সাথে জবরদস্তি করা, হাতাহাতি, আর শেষে দীপের মাথায় মায়ার ফুলদানি ভেঙে দরজা খুলে দেয়া, এতটুকু পর্যন্ত সবটা সবাই হাঁ করে দেখল। কেউ একটা কথাও বলতে পারল না। এমন একটা অমানুষের সাথে একই অফিসে কাজ করছে ভাবতেও মেয়ে স্টাফদের গা শিউরে উঠছে। এতক্ষণ সবাইকে কি সুন্দর হাতে রেখেছিল দীপ। জাস্ট একটা ভিডিও ওর সব পর্দা ফাঁস করে দিল। এভাবে ধরা খেয়ে যাবে সে একবারও ভাবেনি। আর ওই রুমের সিসিটিভি ফুটেজ রাহাতের কাছে কি করে এলো সেটাও দীপ বুঝতে পারছে না। দুর্বল গলায় কিছু বলার জন্য মুখ খুলল দীপ। সবই মেয়ের কারসাজি। এই ভিডিও নকল, কাউকে টাকা দিয়ে করিয়েছে, তাই নাকি মিস্টার দীপ? তা কাকে টাকা দিয়ে এই ভিডিও বের করেছে উনি? আমাকে যে এই সিসিটিভি ফুটেজ তো আমার ল্যাপটপ থেকে নেয়া। দেখছেন না স্যার, সবার উপরে নজর রাখাটা অফিসের বসের দায়িত্ব। সিসিটিভি দিয়ে প্রত্যেকটা রুমকে তো নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় কি? অফিসে কে কি করছে সেটা তো আমার জানার দরকার স্যার। আসলে আর কত মিথ্যে বলবেন? আপনি জানেন আপনি কি করেছেন, বাকিদেরও তো জানা দরকার। ওয়েট, মায়া। রাহাত মায়ার হাত ধরে টেনে সবার সামনে দাঁড় করালো। এই মেয়েটাকে দেখুন সবাই, আজ ওর জায়গায় কিন্তু আপনাদের মধ্যে যে কেউই হতে পারত, তাই না? তখন কি করতেন? সিসিটিভি ফুটেজটা না হয় নকল বলবেন, কিন্তু এই মেয়েটার গায়ের চোটগুলো, দাগগুলো, এসব মিথ্যে। সব সময় আমরা বলি মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হয় কোচ তারা কিছু বলে না বলে। আসলে কথাটা মোটেও ঠিক না। মেয়েরা এই রকম হ্যারাসমেন্টের শিকার হয় আশেপাশের আপনাদের মতো মানুষদের কারণে, যারা মেয়েদের অসম্মানটা দেখেও না দেখার ভান করে, আর উল্টো মেয়েটাকে টিচ করে যে সে পুরুষদেরকে শরীর বিলিয়ে বেড়াচ্ছে। আপনাদেরকে আর কি বলবো? গার্ডসুনাকে থানায় দেয়ার ব্যবস্থা করো। গার্ডদেরকে লাস্ট কথাটা বলেই মায়াকে নিয়ে বেরিয়ে এলো রাহাত। একেবারে গাড়িতে বসিয়ে হাত ছেড়েছে মায়ার। মাও হাঁ করে এতক্ষণ ধরে এই মানুষটাকে দেখছিল। মানুষটা অনেকটা রেগে গেছে, তাই সাহস করে কিছু বলতেও পারছে না মায়া। কি বলবে সেটাও ভেবে পাচ্ছে না বেচারি। মায়াবতী, বেশি কষ্ট হচ্ছে? ডক্টরের কাছে নিয়ে যাই? না, লাগবে না, বাসায় যাব স্যার। কিন্তু এভাবে বাসায় গেলে মা হয়তো টেনশন করবেন। কিন্তু কি আর করব বলুন? সবই আমার কপাল। চুপ, তুমি চুপ করে বসে থাকো, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? রাহাতের লাল চোখের দিকে তাকিয়ে কথাটা আর শেষ করতে পারল না মায়া। মাথা এলিয়ে দিয়ে চোখ বুজল। রাহাত ড্রাইভের ফাঁকে ফাঁকে মায়ার মুখটা দেখছে। মায়াবতীটা ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে গেছে। কি ভেবে রাহাত গাড়ির স্পিড বাড়িয়ে ড্রাইভে মন দিল। অনেকক্ষণ পর মায়ার ঘুম ছুটল কারো ডাকে। চোখ খুলে দেখল রাহাত ডাকছে, এই মায়াবতী, উঠো না। কতক্ষণ ধরে ডাকছি, কি ঘুম রে বাবা? স্যার, এটা কোথায় আনলেন? আরে বাবা, আমাদের বাড়িতে। এই অবস্থায় বাসায় ফিরলে কাল থেকে তোমাকে হয়তো আর অফিসেই আসতে দিবে না। সেই রিস্ক বাবা আমি নিতে পারবো না। মানে হলো, আপনি এখন কিছুক্ষণ এখানে রেস্ট করুন।
ড্রেস চেঞ্জ করুন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। কিন্তু স্যার, আপনার বাড়ির সবাই, কেউ কিছু মনে করবে না? কে আবার কি মনে করবে? বাবাই তো আছে, যিনি তোমাকে জবটা দিলেন। ওহ, আর একটু চুপ থাকো না বাবা। এসো। মায়া গাড়ি থেকে নেমে আস্তে আস্তে বাড়ির ভিতরে পা রাখল। রাহাত ওর পাশে পাশে হাঁটছে। মায়াবতীটা আজ প্রথম ওর বাড়িতে এলো। যদিও মেয়েটাকে এভাবে বাড়িতে আনতে হবে ভাবেই নি রাহাত, তবুও ভালো লাগছে রাহাতের। মায়াবতীটা যা দেখছে অবাক হয়ে তাকাচ্ছে। সেই অবাক মুগ্ধ দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলছে রাহাত। পৃথিবীর সমস্ত সুখের বিনিময়ে এই মায়াবতীটাকে তার চাইই চাই। রাহাত মায়াকে একটা রুমে বসিয়ে আলমারি আর ওয়াশরুম দেখিয়ে দিল। নিজে বাবার সাথে কথা বলতে গেল। বাবাকে সবটা জানিয়ে না রাখলে কখন কি হবে তার ঠিক নেই। মায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আলমারিটা খুলে জাস্ট হাঁ করে তাকিয়ে রইল। পুরো আলমারি জুড়ে শাড়ি আর শাড়ি। এত শাড়ি হয়তো কোনো শাড়ির দোকানেও পাওয়া যাবে না। শাড়ি পরার যাবতীয় খুঁটিনাটি জিনিসগুলো একসাথে ভাঁজ করা। মায়া একবার ঢোক গিলল। এই বাড়িতে রাহাত আর তার বাবা ছাড়া নাকি কেউ থাকে না। তবে এই এত শাড়ি সাজ পোশাক এলো কোথা থেকে? কার এগুলো? ভাবতে ভাবতেই সব কটা শাড়িতে হাত বুলাচ্ছিল মায়া। একটা শাড়িতে চোখ আটকে গেল। কলা পাতা রঙা একটা জামদানি শাড়ি। দেখেই মায়ার পরতে ইচ্ছে করছে, কিন্তু দেখেই অনেক দামি মনে হচ্ছে শাড়িটা। সবগুলো শাড়িই দামি। পরা ঠিক হবে কিনা কিছুই বুঝতে পারছে না বেচারি। এর মধ্যেই দরজায় নক পড়ল। মায়াবতী, কই হলো? স্যার, কি হলো? কোনো প্রবলেম? স্যার, শাড়ি পরব? তোমাকে তো পুরো আলমারিটাই দিয়ে দিলাম। নাকি চয়েজ হচ্ছে না? আরও লাগবে নাকি শাড়ি? এত দামি শাড়ি। শাড়িগুলো তো তোমাকেই পরতে হবে। জি। তাড়াতাড়ি চেঞ্জ করে বেরিয়ে এসো না। খেতে হবে। আসছি। শাড়িটা সুন্দর করে পরে বের হলো মায়া। দরজা খোলার শব্দে এগিয়ে এসেই মায়াকে দেখে থ হয়ে গেল রাহাত। এ কাকে দেখছে সে? একেবারে কোনো রকমের সাজ নেই মুখে, শুধু কলাপাতা রঙা জামদানি আর খোলা চুল। তাতেই মায়াবতীকে আরও মায়াবী লাগছে রাহাতের। চোখ ফেরানো দায় হয়ে গেছে রাহাতের। এদিকে রাহাতের এমন চাহনিতে লজ্জায় মাথাই তুলতে পারছে না মায়া। রাহাতের অপলক চাহনি দেখে মায়া লজ্জায় মুখটাও তুলতে পারছে না। এমন না যে এই মানুষটা শাড়িতে আজকে ওকে প্রথম দেখছে। প্রতিবারই শাড়িতে মায়াকে দেখে এভাবেই হাঁ করে তাকিয়ে থাকে মানুষটা। আর এই অবাক চাহনিতেই মায়া লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যায়। মায়া বেশ অনেকক্ষণ পর মুখ তুলে রাহাতের দিকে তাকিয়ে দেখল মানুষটা একইভাবে অপলকে ওকে দেখছে। নিজেকে একটু সামলে নিয়ে মায়া রাহাতকে কয়েকবার ডাকল, কিন্তু কে শোনে কার কথা? মায়ার ডাক মনে হয় রাহাতের কান পর্যন্তই পৌঁছচ্ছে না। মায়া এবার রাহাতের সামনে এসে রাহাতের একটা হাত ধরো ঝাঁকি দিতেই রাহাতের ঘোর কাটল। স্যার? কি? কি? কতক্ষণ থেকে ডাকছি আপনাকে, শুনতে পান না? চোখের সামনে একটা পরী এসে দাঁড়ালে কে আর কি শুনতে পায় বলো? কি? কই কি? এতক্ষণ এত তাড়াহুড়ো করে ডেকে এখন চুপ করে গেলেন কেন? ওহ, এসো এসো। কোথায়? এত কথা বলো কেন? রাহাত মায়াকে নিয়ে আরেকটা রুমে গেল। এই রুমটাও সুন্দর করে গোছানো। রুমের মাঝামাঝিতে খাট পাতা, এক পাশে বারান্দা আর অন্য পাশে ওয়াশরুম।
দেয়ালের গা ঘেঁষে ওয়ার্ড্রব আর আলমারি, খাটের পাশেই বেডসাইড টেবিল আর বিছানার সামনাসামনি তিনজনে বসার একটা সোফা। রুমের বেড কাভার, পর্দা হতে শুরু করে সবকিছুই ডার্ক ব্রাউন মেরুন কালারের। দেখতে বেশ ভালোই লাগছে। এসব দেখতে দেখতেই রাহাত মায়ার একটা হাত আলতো করে ধরে এনে খাটে বসিয়ে নিজে খাবারের প্লেট হাতে নিয়ে পাশে বসল। প্লেটের ভাত মাখানো হলে এক লোকমা মায়ার মুখের দিকে তুলে ধরল। মায়া অবাক চোখে রাহাতকে দেখছে। এই যে মায়াবতী, হা করো, কই, হা করো। খেয়ে একটা ব্যথার ওষুধ খেতে হবে তো। এটা কার রুম স্যার? এটা কার রুম আবার? আমার। আর আমি যে তখন গেলাম। ওটা? এত প্রশ্ন কেন করো? বলুন না। বলছি না হা করো। কথা কম বলো, হা করো। খাবো না। বাড়ি যাব। বেশি বার বেরো না মায়াবতী। কথা না শুনলে হাত পা ভেঙে এখানেই বসিয়ে রেখে দিব বলে দিলাম। কেন? আমি আপনার কে? পিয়ে ও তো রাখছিলেন না। তুমি বুঝবেও না তুমি আমার কে। কে বলুন? উমম। মায়া আর কিছু বলার আগেই রাহাত ওর মুখে এক লোকমা ভাত পুড়ে দিল। কথা কম বলো। হুহ। অসহ্য। হা? মায়াকে খাইয়ে দিতে দিতে নিজে নিজেই কথা শুরু করল রাহাত। আসলে ওই রুমটা ছিল মায়ের। মা শাড়ি খুব পছন্দ করতেন। যেমন পছন্দ করে পরতেন শাড়িগুলো তেমনি যত্ন করেও রেখে গেছেন। কার জন্য স্যার? তোমার জন্য। হ্যাঁ। কার জন্য আর রাখবে? ছেলের বউয়ের জন্য রেখেছে। রাহাত মায়ার দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে আবার খাইয়ে দিতে লাগল। মাও মাথা নিচু করে আর প্রশ্ন না করে খাচ্ছে চুপচাপ। এই মায়াবতী, আর একটু ভাত নেই? না না স্যার, আর খেতে পারবো না। জিজ্ঞেস করাই মানা করছো? না স্যার, আর পারবো না। আচ্ছা। রাহাত নিজে হাত ধুয়ে মায়ার মুখ মুছিয়ে দিয়ে প্লেটটা রাখল। তারপর মায়ার হাতে একটা ওষুধ ধরিয়ে দিল। মায়া একবার ওষুধ দেখছে আর একবার রাহাতকে। কি সমস্যা? খাও না কেন? এই ওষুধটা একদম পচা। আগেও খেয়েছি। মুখের ভিতরে লাগলেই তিতা তিতা। ই হা হা হা। আচ্ছা, আগে একটু পানি নাও। আর টুপ করে ওষুধটা মুখে দিয়ে গিলে ফেল। মুখেও লাগবে না, তিতাও লাগবে না। হা হা হা। খারাপ। মানুষের সমস্যাটা না বুঝেই খালি হাসে। হু হো। খেতে বললাম না? হুম। খাচ্ছি তো। আরও মিনিট পাঁচেক বসে থেকে মায়া আসলেই টুপ করে ওষুধটা গিলে ফেলল। আর রাহাত ওর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। মায়া সেটা দেখে গাল ফুলিয়ে বসে রইল। রাহাত লাঞ্চ করে মায়াকে বাসায় দিয়ে এলো। পুরোটা রাস্তা চুপ করে জুবুথুবু হয়ে বসেছিল মায়া। চোখে মুখে আগের সেই ছেলেমানুষি কৌতূহল খেলা করছে না। মায়ার দিকে তাকাতেই বারবার চোখাচোখি হচ্ছে দুজনের। দুজনেই তখন মুচকি হেসে অন্যদিকে ফিরছে। সারা রাস্তা এসব করেই কাটল ওদের। মায়াকে ওর ফ্ল্যাটে দিয়ে এসে রাহাত দেখল মায়ার জন্য কেনা ওষুধগুলো বাসাতেই রয়ে গেছে। ভেবে রাখল পরের দিন মায়া অফিসে আসলে দিয়ে দিবে। পরে দুটো দিন কাটল। মায়া অফিসে আসেনি। রাহাত কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। মেয়েটাকে না দেখে দম বন্ধ হয়ে আসছে ওর। কল যে করবে সেই নাম্বারটা পর্যন্ত নেই। নিজে নিজেরই চুল ছিঁড়তে ইচ্ছে করছে রাহাতের। শেষমেশ আর থাকতে না পেরে মায়ার ফ্ল্যাটে গিয়েই হাজির হল রাহাত। দরজা খুলে সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে।
ছেলেটাকে আগে কখনো দেখেনি রাহাত। আসলে মায়ার পরিবারের কাউকেই আগে দেখেনি ও আগে। কে কে আছে সেটাও জানে না, তাই এখন ছেলেটাকে চিনতেও পারল না। আর কি বলবে কিছুই বুঝতে না পেরে চুপ করেই দাঁড়িয়ে রইল বেচারা। চলবে।